পাগল ছেলে পেটে ধরে গেলাম, এসেছি সাধু দর্শনে, তা না যদি কোনো পাহাড় বেশ ভালো দেখতে কি ঝর্ণা চোখে পড়লো, তো বাস ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেল। ওই তো দাদাবাবু এসে পড়েছেন। ও এসেছে? হ্যাঁ রে অনিল, এই বুঝি তোর মনে ছিল? বুড়ো মাকে একলা পথের ধারে দাঁড় করিয়ে রেখে তুই লেগে গেলি ছবি তুলতে, আর আমি ভেবে মরে বুঝি পথ হারিয়ে গেল। পথ হারিয়ে ফেলেছিলাম মা। হ্যাঁ সে কি রে? ভাগ্যশালী ছিলেন, পথ দেখিয়ে নিয়ে এলেন। তা তুমি মা? ওই আমার ছোট মেয়ে রেবা। ও থাক থাক মা, বেঁচে থাকো, চিরায়শ্বতী হও। এই আমার বড় ছেলে, যার কথা এতক্ষণ হচ্ছিল, ওকে প্রণাম করো। উনি সাধু বাবারই শিষ্য, এই আশ্রমেই থাকেন। থাক থাক বাবা, বেঁচে থাকো। আপনি বসুন। হ্যাঁ বসুন। রেবা, এদের জন্য কিছু প্রসাদ আর চা নিয়ে আয়। ইনি বলছিলেন কি যে ঋষিকেশে যখন আমরা কদিন থেকেই যাচ্ছি, তখন অন্য কোনো ধর্মশালায় না উঠে এদের এখানেই থাকি না কেন? কিন্তু মা, এদের এখানে থাকলে এদের শুধু শুধু অসুবিধা ঘটানো হবে না? না না, অসুবিধে কেন হবে বাবা, কত লোক তো এখানে এসে থাকে। তাছাড়া অনিল, বিদেশ বিভুঁই এসে কজন বাঙালির সঙ্গে থাকাটাও তো একটা কম বড় কথা নয় বাবা। তা বেশ তো, তুমি যখন বলছো তাই হবে। একই তোর অসুখ শরীর, ঠান্ডায় বাইরে এসে বসেছো কেন? এরা এরা কলকাতা থেকে এসেছেন তীর্থ দর্শন করতে, এই কটা দিন আমাদের এখানেই থাকবেন। কল্যাণ হোক, তীর্থ দর্শন সফল হোক। এদের থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ঠিক হয়ে যাবে। নীলাঞ্জন প্রক্ষং রবিসুনো মহাগ্রহম আয়ায়াগতভূতং বন্দে ভক্তশনিশ্চরম। আপনারা আসুন। ছবি তোলার পক্ষে জায়গাটা ভালোই। ও আপনি? তীর্থে এসে সবাই তো করে পুণ্য সঞ্চয়, আপনি দেখছি দৃশ্য সঞ্চয় করছেন। দেখুন, ওই পুণ্য সঞ্চয়টা আমার ভাগ্যে নেই, বুঝলেন? আপনারা অ্যালবামের পাতা যদি কয়েকটা ছবি সংগ্রহ করতে না পারলাম, তাহলে তীর্থ ভ্রমণের রাহা খরচটাই মাটি হয়ে যাবে। ছবি তোলাটা আপনার একটা নেশা। যেহেতু আমার কোনো পেশা নেই। কিন্তু নেশার তাগিদে খিদে তৃষ্ণার কথা ভুলে গেলে চলবে কেন? ওই দেখেছেন, খিদের কথাটা একবারে ভুলেই গেছিলাম। চলুন যাই, ভীষণ খিদে পেয়ে গেছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। বলুন। আপনাদের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আপনাদের সম্বন্ধে বড় কৌতূহল হচ্ছে। যেমন? যেমন ধরুন, আপনি সন্ন্যাসিনী নন, অথচ আপনি থাকেন আশ্রমে। তারপর আপনি বাংলাদেশের মেয়ে, আপনি আছেন ঋষিকেশের পাহাড়ে। এর মধ্যে বিশেষ কোনো কারণ আছে কি? কারণ একটা নিশ্চয়ই আছে, তবে সেটা আপনাকে বলা যায় না। ও, কিন্তু এই নিঃসঙ্গতা, এটা মেনে নেবার বয়স তো আপনার নয়। মানা না মানা তো নিজের ইচ্ছার উপর নির্ভর করে না। তাছাড়া যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটাই মনের একটা ধর্ম। সবই বুঝলাম, কিন্তু তবুও মানুষ কথা বলতে ভালোবাসে, আবার কথা শুনতেও ভালোবাসে। আমিও বাসি। আমার কথা বলার সঙ্গী এই পাহাড়, এই নদী। আমি আমার কথা বলে যাই, এরা বোঝে কিনা জানি না, তবে মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি কালাবোবা হয়ে জন্মাতাম। কালাবোবা?
সারবে না মাগো? আর আমার সেরে দরকার নেই। আর জন্মে পাপের শাস্তি অনেক ভোগ করেছি, আর আমার বাঁচবার স্বাদ নেই বিজু। দেখ না, ওকে এত করে বারণ করে কিছুতেই শুনবে না। ওদেরকে এখানে এসে মুখটি শুকনো করে দাঁড়িয়ে থাকবে। যা, ওকে নিয়ে যা বিজু। তুই আর শেষের একটু গল্প করে ওকে ভুলিয়ে রাখি। যা। চেষ্টা তো করি মা, কিন্তু ও যে আমার কথা শুনে না। দিদি চল ওপরে। ও বসে রয়েছে, ওকে চা দিবি না? কাল তোমরা তীর্থ দর্শনে চলে যাবে, আবার শূন্য আশ্রম। ঠাকুরের দয়ায় বদ্রীনারায়ণ দর্শন শেষ হলে আবার তো আমরা এই পথে ফিরে আসবো বোন। তখন আবার দেখা হবে। জানি না ততদিন বেঁচে থাকবো কিনা। সে কি কথা, রেবার বিয়ে না দিয়ে তুমি যাবে কোথায়? রেবার বিয়ে? তাহলে তোমায় সব কথা খুলে বলি। আমার দুই মেয়ে, কৃষ্ণা আর রেবা, উনি চিরকাল পশ্চিমে চাকরি করতেন। দেশের সঙ্গে বড় একটা সম্পর্ক ছিল না। মেয়েদের বিয়ে দিতে দেশে গেলাম। একটি পাত্রের সঙ্গে
কৃষ্ণের বিয়েও দিলাম। বিয়ের পর জানা গেল কৃষ্ণার স্বামী জাতিচ্যুত। তারপর অনেক চেষ্টায় রেবার জন্য একটি পাত্র ঠিক করলাম। বিয়ের লগ্নে পাত্রপক্ষ এসে জানালো বড় জামাই জাতিচ্যুত, কাজী আমাদেরও জাত নেই, রেবাকে তারা গ্রহণ করতে পারবে না। থাক মা, আর বলো না। তার দুদিন পরে খবর এলো কৃষ্ণা আত্মহত্যা করে সব ঝালা জুড়িয়েছে। আত্মহত্যা? স্বামী স্ত্রী দুজনে সংসার ছেড়ে চলে এলাম ঋষিকেশে। সাধু মহারাজের কাছে দীক্ষা নিলাম। কিন্তু দিদি, সংসার ছেড়ে এসেও শান্তি পেলাম কই। রেবার ভাবনা ভেবে আমি যে মরেও শান্তি পাবো না। আমি চলে গেলে ওকে ছেড়ে দেখবার কেউ নেই। আমি দেখবো বোন, রেবার সব ভার আমি নেব। তুমি? তুমি দেখবে দিদি? হ্যাঁ, রেবা আমার কাছেই থাকবে। রেবা তোমার কাছেই থাকবে। নারায়ণ তোমার মঙ্গল করুন। তোমার তীর্থ দর্শন সার্থক হোক, সার্থক হোক। ঠাকুরের দয়ায় বদ্রীনারায়ণ দর্শন শেষ হলো। 3 দিন 3 রাত বাসও হলো। এবার ঋষিকেশে ফিরে যাই চল। কেন মা? ঋষিকেশ দিয়ে কেন? আমরা কর্ণপ্রয়াগ দিয়ে রানীক্ষেত হয়ে তারপরে রামনগরে গিয়ে ট্রেন ধরবো। না রে, রেবা তার মাকে দেখার জন্য মনটা বড় ছটফট করছে বাবা। ওদের সব কথা শোনার পর থেকে আমি এক মুহূর্ত ওদের ভুলতে পারছি না। আমরা ঋষিকেশেই ফিরে যাই চল। বেশ, তো তাই যাবো। রেবা, রেবা, রেবা। রেবা গঙ্গার ঘাটে গেছে। রেবার মা কেমন আছেন? তিনি তো নেই। নেই? আজ সকালে আমাদের ছেড়ে তিনি চলে গেছে। আশ্রমের লোকেরা তাকে দাহ করতে গেছে। রেবা তাদের সঙ্গেই আছে।
কিছু বলবে মা? শ্যামলি কোথায় রে? ছাদে বসে রয়েছে। কিছু খেয়েছে? না মা। ওর কথা ভেবে আমি শান্তিতে মরতেও পারছি না। আমি চলে গেলে কে ওকে দেখবে? কে ওর সব কথা বুঝবে? বিজু, ওকে একবার আমার কাছে নিয়ে আয়। আচ্ছা। ওটা আমি নেব না দিদি, ওটা তো তোরই থাকবে। মা 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 নিচে ডাকছে। ওঠ ওঠ, মা ডাকছে। আয় ভাই আয়, চল। মা বিজু, একটু দুধ নিয়ে আয় তো, দেখি যদি ওকে খাওয়াতে পারি। কি হয়ে গেছিস মা? দিন রাতে ছবিখানা নিয়ে বসে থাকিস, আর কি তাকে পাবি? তার ঘর করার ভাগ্যে কি তোর হবে? দুধ এনেছি মা। ছবিটা দাও, ছবিটা আমাকে দাও, এখানে রাখি। ও আমাদের কাউকে বিশ্বাস করে না মা। ছবিখানা সারাক্ষণ বুকে আঁকড়ে রাখে, পাছে আমরা কেউ কেড়ে নিয়ে যাই। কি হলো বিজু? আমি ভেবেছিলাম স্বামীকে না পেল হতভাগী ছবিখানাকে বুকে করে ভুলে থাকুক, তার যে এমন পরিণতি হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। কি করতে কি হয়ে গেল? রেবাকে নিয়ে নতুন করে ঘর সাজাবো। হাসছিস যে? হাসি তোমার ভুলে যাওয়ার ক্ষমতা দেখে। শ্যামলী আজও বেঁচে আছে মা। শ্যামলীর জন্য কি আপনি আর কারোকে বিয়ে করতে পারেন না? না, আর কাউকে বিয়ে করবার অধিকার আমার নেই। আমি তোকে কথা দিচ্ছি, তোর বাপ মা তোকে যেরকম পাত্রে সম্প্রদান করতে, আমি তার চেয়ে অনেক ভালো পাত্রে তোকে সম্প্রদান করবো মা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।